তখন সে স্থানীয় পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই কোট্টায়ম থানার পুলিশ সেখানে পৌঁছায়। এরপর প্রধান দরজা খোলার পর ঘরের ভেতর দৃশ্যটা দেখে অদ্ভুত মনে হয় তাদের। ভিডিওতে যাদের তুমি দেখতে পাচ্ছ তারা আসলে পেশাদার ডুবুরি। তারা একটি হ্রদের মাঝখানে, যেখানে জলের রং এখন পুরোপুরি বদলে গেছে, সেখানে কিছু একটা খুঁজছে। জলটা খুব ঠান্ডা আর প্রায় 60 ফুট নিচে অন্ধকার আর কাদার ভেতর এই ডুবুরিরা খুঁজছিল একটি মোবাইল ফোন, যেটা হয়তো এই মামলার পুরো গল্পটাই বদলে দিতে পারে। অনেকক্ষণ ধরে খোঁজার পর অবশেষে তাদের পরিশ্রম কার্যকরী হয়। একজন ডুবুরি জলের ভেতর থেকে উঠে আসে, হাতে সেই ফোনটা নিয়ে। কিন্তু এটি কোনো সাধারণ ফোন নয়, এটি ছিল সেই ব্যক্তির ফোন যার গোপন সত্য ঠিক এই ডিভাইসের মধ্যেই লুকিয়েছিল। সেই সত্য যা এতদিন জলের নিচে চাপা পড়েছিল এবং যেটাকে বাইরে আনতে গোটা দলটি কঠোর পরিশ্রম করেছিল। কিন্তু কেন? এই ফোনের ভেতরে এমন কি ছিল, আর এই মামলায় আসলে ঘটেছিল কি? তো বন্ধুরা, আজকের এই কাহিনী প্রকাশ করে দেয় এক বিকৃত মানসিকতা, যেখানে লালসা, কামনা আর লোভের আগুনে পুড়ে গিয়ে একজন মানুষ এমন অপরাধ করে ফেলে যেটা সে বহুদিন ধরেই পরিকল্পনা করছিল। এই কেসে 3 জন মুখ্য চরিত্র। প্রথমজন স্বামী স্যাম কে জর্জ, দ্বিতীয়জন তার স্ত্রী জেসি, যিনি বহু বছর ধরে একই বাড়িতে থেকেও আলাদা তলায় থাকতেন, আর তৃতীয়জন তাদের সন্তানরা, যারা বিদেশে থাকতেন, যাদের একের পর এক ফোনই এই মামলার প্রকৃত সূত্রপাত ঘটায়। এখন পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের এই গল্পটা, মানে এই কেসটা একদম শুরু থেকে জানতে হবে। বুঝতে হবে কিভাবে পুলিশ এই রহস্য উন্মোচন করেছিল এবং এর পেছনের অন্ধকার সত্যটা আসলে কি ছিল। গল্পের শুরু হয় কেরালার কোট্টায়ম জেলা থেকে। এই জায়গা তার সবুজ প্রকৃতি, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। কিন্তু এই শান্তির মাঝেই ছিল এমন এক বাড়ি যার গল্প কিছু বছর পর পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। এই বাড়িতে থাকতেন স্যাম কে জর্জ, বয়স প্রায় 50, দেখতে সাধারণ, কথা বলায় ভদ্র আর নিজের কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তিনি এমন একজন ছিলেন যিনি নিজের রুটিন থেকে 1 ইঞ্চিও এদিক ওদিক হতেন না। সকালের সময়, নাস্তার সময়, গির্জায় যাওয়ার দিন সবকিছু ঠিকঠাক নির্ধারিত ছিল। স্যামের জীবন শৃঙ্খলা আর নিয়ন্ত্রণের ভেতর দিয়ে কেটেছিল। তার বাবা ছিলেন স্থানীয় এক ব্যাংকের হিসেবরক্ষক, আর মা গির্জার সঙ্গে যুক্ত থেকে সামাজিক সেবা করতেন। ঘরের পরিবেশ ছিল একেবারে সরল, ধর্মীয় ভাবাপন্ন। স্যাম ছোটবেলা থেকেই ভালো ছাত্র ছিল, তবে একটু অন্তর্মুখী স্বভাবের, কম কথা বলতো, কিন্তু চারপাশ খুব মন দিয়ে পর্যবেক্ষণ করত। এই অভ্যাসই পরবর্তীতে তার চরিত্রের এক বিশেষ দিক হয়ে ওঠে। কলেজের পড়াশোনা সে করেছিল কোট্টায়মের এক নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে। পড়াশোনা শেষ করার পর স্যাম কিছুদিন আইটি আর টেকনিক্যাল প্রজেক্টে কাজ করেছিল। ধীরে ধীরে তার পেশাগত জীবন স্থিতিশীল হয়ে ওঠে। আয়ের পরিমাণও খারাপ ছিল না। এরপর সেই সময় এলো যখন পরিবার তার বিয়ের কথা ভাবতে শুরু করে, কারণ পরিবারের ধারণা ছিল এখন স্যামের জীবনে স্থায়ী হওয়ার সময় এসেছে, কারণ সে ভালো চাকরি করছে, ভালো অবস্থায় আছে। কিন্তু এই তাড়াহুড়ির পেছনে একটা অন্ধকার গোপন কারণও লুকিয়েছিল। পরিবার চেয়েছিল সেই রহস্য চাপা দিতে, তাই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা এগিয়ে নেওয়া হয়। বিয়ের জন্য খোঁজাখুঁজি শুরু হয় পাত্রীর, এবং ঠিক তখনই স্যামের দেখা হয় জেসির সঙ্গে। জেসি ছিলেন ভালো শিক্ষিত, মিষ্টভাষী ও মার্জিত নারী। তিনি কোট্টায়মের একটি স্কুলে শিক্ষকতা করতেন। তার পরিবারও সমাজে সম্মানিত, আর সবাই তাকে বুদ্ধিমান ও ভারসাম্যপূর্ণ স্বভাবের নারী বলেই চিনত। স্যাম ও জেসির প্রথম দেখা হয় এক পারিবারিক অনুষ্ঠানে। সেখানে দুজনের মধ্যে একেবারে সাধারণভাবে কথা শুরু হয়, কিন্তু সেই সামান্য আলাপেই একজনের প্রতি আরেকজনের আকর্ষণ তৈরি হয়। কিছু মাসের মধ্যেই সম্পর্কটা পাকা হয়। 2 পরিবারের সম্মতিতে বিয়ের তারিখও ঠিক করা হয়। বিয়ে হয় সেন্ট ম্যারিজ চার্চ কোট্টায়ম, পুরো খ্রিস্টান আচার অনুসারে। বিয়ের প্রায় 3 বছর পর তারা শহরের এক শান্ত দোতলা বাড়ি কিনে নেয়। সেই বাড়িতে জেসির অন্ধ্র ছিল স্যামের চেয়েও বেশি। শুরুর কয়েক বছর কেটে যায় সুখে আর শান্তিতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্যামের স্বভাব বদলেতে শুরু করে। জেসির ছোট ছোট বিষয়ে স্যাম অতিরিক্ত বিরক্ত হতে শুরু করে, এমনকি তার ব্যক্তিগত কাজেও অকারণে হস্তক্ষেপ করতে থাকে। এবং ঠিক এখান থেকেই তার গল্পের সূচনা হয়। তারা দুজন একই বড় বাড়িতে থাকলেও সম্পর্কটা ভেঙে গিয়েছিল। স্যাম থাকত উপরের তলায় আর জেসি নিচে। এরপর আসে অর্থনৈতিক বিরোধের পালা, আর এখান থেকেই শুরু হয় মূল সংঘাত।
জেসি তার আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করে যাতে তার স্বামী স্যাম তাকে প্রতি মাসে মেইনটেনেন্স বা ভরণপোষণের টাকা দেয়, কারণ ঘর ও সংসারের সব খরচ মূলত তার উপার্জনেই চলছিল। এর পাশাপাশি জেসি বাড়ির সম্পত্তিতেও নিজের অংশীদারিত্ব দাবি করে, কারণ বিয়ের পর দুজন মিলে সেই নতুন বাড়ি কিনেছিল। এরপর স্যাম এই দাবিতে ভীষণ ক্ষুব্ধ হয়। এটা তার কাছে শুধু পাকার বিষয় ছিল না, এটা ছিল অহংকার আর নিয়ন্ত্রণের প্রশ্ন। তার মনে হচ্ছিল জেসি এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং তার নিখুঁত স্বামী হিসেবে যে ভাবমূর্তি সমাজে গড়ে উঠেছিল, জেসি সেটা নষ্ট করে দিচ্ছিল। সে বারবার বলছিল, এই বাড়ি আমি কিনেছি এবং তার কিস্তিও আমি দিচ্ছি, কিন্তু বাস্তবে জেসির উপার্জন স্যামের চেয়ে অনেক বেশি ছিল। এরপর এই আইনি লড়াই ধীরে ধীরে তাদের সংসারকে আরও বিষাক্ত করে তোলে, কিন্তু এরও পেছনে ছিল এমন এক লজ্জাজনক সত্য যা 26শে সেপ্টেম্বর 2025-এর আগেই সবকিছু শেষ করে দিয়েছিল। 27 সেপ্টেম্বর 2025 দুবাই ও অস্ট্রেলিয়ায় থাকা তাদের দুই সন্তানের জন্য সকালটা অন্য সব দিনের চেয়ে একেবারে আলাদা ছিল। তাদের মা জেসি আগের রাত থেকেই ফোন ধরছিলেন না, কোনো মেসেজের উত্তর দিচ্ছিলেন না। প্রথমে তারা ভেবেছিল হয়তো নেটওয়ার্কের সমস্যা, মা হয়তো ব্যস্ত আছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও কোনো সাড়া না পেয়ে তারা উৎকণ্ঠিত হয়ে পড়ে। এরপর সকাল প্রায় 9:15 ছেলে আবার ফোন করে, কিন্তু এইবার ফোনটি বন্ধ পাওয়া যায়। মেয়েও হোয়াটসঅ্যাপে লিখে, মম আর ইউ ওকে, কিন্তু মেসেজটি ডেলিভার হয় না। এরপর তারা বাবাকে স্যামকে ফোন করে। প্রথম কলটি তিনি ধরলেও কয়েক সেকেন্ড পর কেটে দেন। দ্বিতীয়বার কল করলে স্যাম সরাসরি রিজেক্ট করে দেন। তখনই তাদের সন্দেহ হয় কিছু একটা ভুল হচ্ছে। তারা জানতো তাদের বাবা মাঝে মাঝে কেমন আচরণ করে, তাই ছেলে তৎক্ষণাৎ কেরালায় থাকা তার এক বন্ধুকে ফোন করে যে কোট্টায়াম শহরে কাছাকাছি থাকত। আর সব ঘটনা শোনার পর সে বলে, আমি এখনই গিয়ে দেখছি। দুপুর প্রায় 12:30টার দিকে সে জেসিদের বাড়ির সামনে পৌঁছায়। দেখে গেট বন্ধ, ভিতর থেকে কোনো শব্দ নেই। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া মেলে না। তখন সে স্থানীয় পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই কোট্টায়াম থানার পুলিশ সেখানে পৌঁছায়। এরপর প্রধান দরজা খোলার পর ঘরের ভেতর দৃশ্যটা দেখে অদ্ভুত মনে হয় তাদের। ড্রয়িং রুমে সবকিছু ঠিকঠাক জায়গায় ছিল, কিন্তু টেবিলে রাখা ছোট তোয়ালিটা ছিল সামান্য ভেজা, আর মেঝেতে ছিল মরিচের গুঁড়োর মতো একটা গন্ধ। রান্নাঘরে একটি গ্লাস ভাঙা অবস্থায় পড়ে আছে, আর দরজার হাতলে তৈলাক্ত কোনো পদার্থের দাগ দেখা যাচ্ছে। তখন স্যামকে খোঁজার চেষ্টা করলে জানা যায় সে বাড়িতে নেই। ফোনে শুধু বলে, আমি বাইরে আছি, পরে আসব। এরপর পুলিশ সাথে সাথে বাড়িটিকে ক্রাইম সিন হিসেবে সিল করে দেয় আর ফরেন্সিক টিম ডেকে আনে। বাড়ির বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক ছিল, কিন্তু সিসিটিভি ডিভিআর বন্ধ পাওয়া যায়। চিপ খুলে পরীক্ষা করলে দেখা যায় 26শে সেপ্টেম্বর রাত 10:30 থেকে 12টার ফুটেজ পুরোপুরি মুছে দেওয়া হয়েছিল। আর সেই দিন অর্থাৎ 27শে সেপ্টেম্বরের সন্ধে নাগাদ এই ঘটনাটি অফিসিয়ালি মিসিং পারসন কেস হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর পুলিশ স্যামকে গ্রেপ্তার করে। পুলিশ স্যামকে জিজ্ঞেস করে, তোমার স্ত্রী কোথায়? স্যাম একদম শান্তভাবে বলে, সম্ভবত কোনো বন্ধুর বাড়ি গেছে, ঠিক জানি না। পুলিশ আবার প্রশ্ন করে, তুমি নিজে খোঁজ নাওনি কেন? যোগাযোগ করার চেষ্টা করনি? স্যাম বলে, আমরা আলাদা থাকি, যদিও একই বাড়িতে আছি, কিন্তু আলাদা তলায়। তার কথাগুলোতেই অস্বাভাবিক কিছু অনুভূত হচ্ছিল। তাই 28শে সেপ্টেম্বর সকাল থেকেই পুলিশ বাইরের সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখতে শুরু করে। আর তাতেই দেখা যায় 26শে সেপ্টেম্বর রাত 11:42 স্যামের গাড়ি তার বাড়ি থেকে বেরোচ্ছে এবং প্রায় রাত 2:10 অন্য দিক থেকে কলোনিতে ফিরছে, যেন লং ড্রাইভে গিয়েছিল। এরপর যখন পুলিশ তাকে থানায় রেখে জিজ্ঞেস করে, সে বলে, আমি সেদিন রাতে ড্রাইভে গিয়েছিলাম, মাথায় অনেক টেনশন ছিল, তাই একটু বেরিয়ে গিয়েছিলাম। এরপর সে চিন্তা করে জেসি হয়তো তার বোনের বাড়ি গেছে, কিন্তু তদন্তে জানা যায় জেসি তার বোনের কাছে যায়নি। 29শে সেপ্টেম্বর সকালে পুলিশ স্যামের গাড়ি জব্দ করে, ফরেন্সিক টিম দিয়ে পরীক্ষা করায়। গাড়ির কাঠের অংশে হালকা রক্তের দাগ দেখা যায়, সিট কভার থেকে তন্তু পাওয়া যায় এবং এক চুলের নমুনাও উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে সব প্রমাণ সিল করে ল্যাবে পাঠানো হয়, যাতে বোঝা যায় রক্ত আর চুলকার। এদিকে সন্তানদেরও আনুষ্ঠানিক বয়ান নেওয়া হয়। ছেলে জানায়, আমরা বারবার মাকে ফোন করেছি, কিন্তু কখনো ফোন অফ, কখনো রিং হয়ে কেটে যেত। মেয়েও বলে 26শে সেপ্টেম্বর রাত 8:47 মা মেসেজ দিয়েছিল, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। তারপর আর উত্তর আসেনি। আর এখান থেকে পুলিশের কাছে টাইমলাইন পরিষ্কার হয়ে যায় যে ঘটনার সূত্র এখানেই ভেঙেছে। তাই মোবাইল ট্র্যাকিং শুরু হয়। জেসির শেষ কলের লোকেশন ধরা পড়ে এমজি ইউনিভার্সিটি এলাকার কাছে, যেটাকে এরপর প্রাথমিক অনুসন্ধান এলাকা ঘোষণা করা হয়। পুলিশ তল্লাশি চালাচ্ছিল, আর স্যাম তখন দাবি করছিল সে তার কলেজের কোয়ার্টারে ছিল এবং নিয়মিত কাজ করছিল। কিন্তু এরপরই সংবাদ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়ে
উদুমনল্লাকার এক উপত্যকায় এক মহিলার পোশাকার চটি পাওয়া গেছে। এরপর ২রা সেপ্টেম্বর সকালে পুলিশের দল সেখানে পৌঁছে দেখে আকাশে শকুন ভিড় করছে। তখনই তারা বুঝে যায় কিছু ভয়ঙ্কর ঘটেছে। দড়িবে নিচে নেমে পুলিশ প্রথমে ঝোপের মধ্যে চটি খুঁজে পায়। কিছু দূরে মহিলার পোশাক পরে আছে আর মাটিতে লালচে দাগ ছোপ ছোপ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরই একটু দূরে তারা একটি নিথর দেহ দেখতে পায়, যা শনাক্ত করা হয় সেটি জেসির দেহ। এরপর ঘটনাস্থল সিল করে দেওয়া হয়, কারণ সেখানেই স্যামের স্ত্রী জেসি সম্পর্কিত বড় সূত্র মিলেছিল। শুরু হলো সার্চ অপারেশন। তদন্তের মোড় ঘুরে যায় ডিজিটাল ট্রেসের দিকে, কারণ জেসির ফোনের শেষ লাস্ট পিং পাওয়া গিয়েছিল এমজি ইউনিভার্সিটি এলাকার কাছাকাছি। এরপর যখন টিম সেখানে পৌঁছায় এবং পুরো জায়গা ভালোভাবে খুঁজে দেখে ফোনটি কোথাও মেলে না, তখন তারা ভাবে যেহেতু ফোনের শেষ লোকেশন এখানেই দেখাচ্ছে, তাহলে নিশ্চয়ই কাছাকাছি কোথাও থাকবে। অনুসন্ধান করতে গিয়ে তারা দেখতে পায় আশেপাশে একটি পানিযুক্ত জায়গা, এক প্রকার পুকুর বা জলাশয়। তারপর সেখানে গোতাখোরদের ডাকা হয়। তারা প্রায় 40 থেকে 60 ফুট গভীর পর্যন্ত ডুব দেয় এবং সেখান থেকেই একটি ফোন উদ্ধার হয়। আর সেই ফোন অন্য কারো নয়, বরং জেসির নিজের ফোন ছিল। ফোনটি সঙ্গে সঙ্গেই সিল করে ফরেন্সিক ল্যাবে তৎক্ষণাৎ পাঠানো হয়। তারপর সেই ফোন থেকেই বেরিয়ে আসে বহুদিন ধরে অপেক্ষিত গোপন রহস্যগুলো। এখন প্রশ্ন হলো, সেই ফোনে এমন কি গোপন তথ্য ছিল? ফোনের ভিতরে এমন অনেক ডেটা ছিল যা এই মামলার জন্য দৃঢ় প্রমাণ বা স্ট্রং এভিডেন্স হয়ে ওঠে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ফোনের ডিলিট করা ডেটা পুনরুদ্ধার করে, যেখানে কিছু মেসেজ এবং কল লগ পাওয়া যায়, যেখানে দেখা যায় 26শে সেপ্টেম্বর রাত 8:47-এর পর হঠাৎ করে ফোনে আর কোনো কল, মেসেজ বা অ্যাক্টিভিটি ছিল না। আর এই সময়টিই ছিল জেসিকে শেষবার জীবিত দেখা যাওয়ার সময়। এর পাশাপাশি ফোনের লোকেশন হিস্ট্রি থেকে দেখা যায় সেই রাতে ফোনটি বাড়ির পর সরাসরি উডুক্কি রোডের দিকে চলে যাচ্ছিল। অর্থাৎ ফোনটি সেই গাড়ির ভিতরে ছিল যে গাড়ির ভিতর ফরেন্সিক টিম জেসির দেহের চিহ্ন পেয়েছিল, এবং প্রমাণিত হয় সেই গাড়িটি তার স্বামীর অর্থাৎ স্যামের নিজের। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ফোনে কিছু সাম্প্রতিক মেসেজও পাওয়া যায়, যেখানে জেসি তার এক বন্ধুকে লিখেছিল, বাড়িতে অনেক টেনশন বেড়ে গেছে, স্যামের আচরণ খুব অদ্ভুত হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না কিছুই। এবং এই সমস্ত মেসেজ ও তথ্যই আসে পুলিশের হাতে সেই ফোন থেকে, যা হয়ে ওঠে এই কেসের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রমাণ। এরপর আরও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। স্যাম নিজের স্ত্রীকে এমন নিষ্ঠুরভাবে কেন মেরে ফেলল? সে কেন এত শক্তভাবে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিল? আসলে এর পেছনেও লুকিয়েছিল একটা কামনা ও লোভে ভরা গল্প। স্যাম ছোটবেলা থেকে একটু অন্যরকম স্বভাবের ছেলে ছিল। সে সবসময় নতুন মেয়েদের প্রতি আগ্রহী ছিল। সহজ ভাষায় সে নতুন নতুন সম্পর্কে আগ্রহ দেখাতো। আর এই ধরনের কাজ তার জীবনে রোজগার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তার এই আচরণে বাড়ির লোকেরা খুবই চিন্তিত হয়ে পড়েছিল। তাই তারা ভাবে ওকে বিয়ে দেওয়া দরকার, হয়তো সংসার করার পর ঠিক পথে ফিরে আসবে। এরপর তার বিয়ে হয় জেসির সঙ্গে। শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে স্যামের পুরনো অভ্যাস আবার ফিরে আসে। তুচ্ছ বিষয়ে ও ঝগড়া, অশান্তি, বিরক্তি শুরু হয়। বিশ্বাস হারাতে থাকে দুজনেই। এমনকি পরে স্যাম বাড়িতে বাইরের মেয়েদের আনা শুরু করে, যা আগে কেবল বাইরে পর্যন্ত সীমাবদ্ধ ছিল, তখন তা বাড়ির ভিতরেও শুরু হয়। এইসব ঘটনায় বিরক্ত হয়ে দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। তবে আসলে সিদ্ধান্তটি নেয় জেসি নিজেই। তারা একসঙ্গেই বাড়িটি কিনেছিল, তাই আলাদা থাকার পরও স্যাম উপরতলায় থাকত আর জেসি নিচতলায়। এরপর জেসি ভাবে এভাবে আর চলতে পারে না, এবার ডিভোর্স নিতে হবে। তাই সে আইনি পদক্ষেপ নেয়, যার মানে দাঁড়ায় স্যামকে তাকে মেনটেনেন্স ও অ্যালিমনি অর্থাৎ ভরণ পোষণ দিতে হবে। তাছাড়া বাড়ির মালিকানায় জেসির অংশ বেশি ছিল, তাই সম্পূর্ণ বাড়িটিও স্যামের হাত থেকে নিতে চেয়েছিল। আর এই সব ভাবনা থেকেই স্যামের মনে হয়, যদি আমি ওকে সরিয়ে দিই, তাহলেই আমার জীবন আবার নিজের মতো চলবে, আমাকে কেউ আর বাধা দিতে পারবে না। তাদের সন্তানরাও তখন বিদেশে ছিল। এরপর আসে 26শে সেপ্টেম্বর 2025-এর রাত। সময় প্রায় রাত 10:30। সেই রাতে দুজনের মধ্যে বড় ঝগড়া হয়। রাগের মাথায় স্যাম রান্নাঘরে যায় এবং সেখান থেকে লাল মরিচ গুঁড়ো এনে জেসির মুখে ছুঁড়ে দেয়। জেসি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়, চোখ জ্বালা করতে থাকে, কিছুই দেখতে পাচ্ছিল না। সে পালানোর চেষ্টা করে, কিন্তু স্যাম তাকে ধরে ফেলে। সে একটি তোয়ালে নেয়, জেসির মুখ ও ঘাড়ে জড়িয়ে ধরে এবং জোর করে তাকে শ্বাসরোধ করতে থাকে, যতক্ষণ না জেসির শ্বাস বন্ধ হয়ে যায়। একসময় জেসি অচেতন হয়ে মাটিতে পড়ে যায়, মৃত অবস্থায়। এরপর স্যাম তড়িঘড়ি করে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে। সে ঘরের দরজা বন্ধ করে, নিচতলার লাইট নিভিয়ে দেয় এবং ডিভিআরের পাওয়ার খুলে দেয়, যাতে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এরপর স্যাম জেসির নিথর দেহটা তুলে নেয় এবং নিজের গাড়ির পেছনের ডিকিতে রেখে দেয়।
তারপর রাত প্রায় 11:40 দিকে সে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রায় 60 কিলোমিটার গাড়ি চালিয়ে সে পৌঁছে যায় এক গভীর খাদ বা পাহাড়ি গর্তের কাছে, আর সেখানেই সে জেসির দেহ ফেলে আসে। এরপর গাড়ি নিয়ে সে ফিরে আসতে শুরু করে, কিন্তু ফেরার পথে সে আর একটা কাজ করে। সে এমজি ইউনিভার্সিটি এলাকার পুরনো পুকুরের পাশে থামে এবং সেখানে জেসির ফোন ও আরও কিছু ছোটখাটো জিনিসপত্র জলে ফেলে দেয়। তার ধারণা ছিল যখন ফোনটা পানিতে ডুবে যাবে তখন কেউ আর তার কল রেকর্ড বা লোকেশন ট্র্যাক করতে পারবে না। কিন্তু যতই চতুর বা চালাক কেউ হোক না কেন, একদিন না একদিন ধরা পড়তেই হয়। এবং ঠিক তেমনই স্যামের সব গোপন রহস্য শেষ পর্যন্ত ফাঁসে হয়ে যায়। এখনও পর্যন্ত এই মামলাটি আদালতে বিচারাধীন। চূড়ান্ত রায় বা ফাইনাল হিয়ারিং এখনও হয়নি। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন এই কেসটি নিয়ে? সত্যি কি কামনা, লোভ আর টাকার নেশা মানুষকে এতটা অন্ধ করে দেয় যে সে ঠিক ভুলের পার্থক্যটাই ভুলে যায়? নাকি এটা মানুষের স্বভাব, যা ছোটবেলা থেকে যেমন থাকে তেমনই থেকে যায়, কখনো বদলায় না? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক ও শেয়ার করুন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।